প্রয়াত হলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এই মুর্শিদাবাদ জেলায় বুদ্ধদেব ভট্টাচার্য একাধিকবার এসেছেন। এই মুর্শিদাবাদ জেলাতেই সিপিএম নেতা তুষারকান্তি দে বুদ্ধবাবুর একেবারে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। বুদ্ধবাবুর প্রথম থেকে যে সমস্ত উত্থান পতন, রাজনীতির ভাঙা গড়া সমস্ত কিছুর একেবারে সাক্ষী থেকে গিয়েছেন তুষারবাবু। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তুষারকান্তি দে, সরাসরি তার সঙ্গে কথা বলবো। বুদ্ধবাবু, আজকে এই যে প্রয়াতের খবর এলো, আপনি তো একেবারে প্রথম থেকে তার সঙ্গে ছিলেন, নানা রকম রাজনীতিতে ভাঙা গড়া আসতেই থাকে, সবকিছু সাক্ষী থেকেছেন। কি বলবেন আজকের এই ঘটনায় খবর পাওয়ার? বুদ্ধদার এই প্রয়াণ কমিউনিস্ট আন্দোলনে অপূরণীয় ক্ষতি। এই কারণে বলছি যে বুদ্ধদা সারা পশ্চিমবাংলায় পার্টি পরিচালনা এবং সরকার পরিচালনার ক্ষেত্রে দৃঢ় অবস্থান গ্রহণ করা এবং দৃঢ়তার সঙ্গে ভূমিকা পালন করা, সততা, নিষ্ঠা, আদর্শবোধকে সামনে রেখে ভূমিকা পালন করা, এ সারা জীবনটাই একটা শিক্ষণীয়। বুদ্ধদা আমার বাড়িতে, আমাদের লালবাগের যে বাড়ি, এখানে বাবা মা থাকতেন, সেখানে বেশ কয়েকবার এসেছেন। আবার এই বাড়িতে আমি যখন এসেছি 89 সালে, তখন এই বাড়িতেও তারপর থেকে কয়েকবার এসেছেন। বুদ্ধদা খুব পছন্দ করতেন সেটা হচ্ছে ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের ঝোল, খয়রা মাছ ভাজা, এগুলো খুব পছন্দ করতেন। তার সঙ্গে পাবদা কি কই ইত্যাদি মাছগুনাও খুব পছন্দ করতেন। আর যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে যে তার খাওয়া এবং সবটাই ছিল খুব পরিষ্কার পরিচ্ছন্ন, যতটুকু সম্ভব ততটুকুই খেতেন। ফলে তার সঙ্গে আমাদের পরিবারের একটা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল। 2000 সালে তো মুখ্যমন্ত্রী হয়েছিলেন বুদ্ধবাবু, এবং তারপরে একাধিক রাজনীতির উত্থান পতন তো রয়েইছে, একাধিকবার তিনি আন্দোলনের পথে নেমেছেন। তার সেই যে আন্দোলন, সেটা কি মনে হয় না এবার এই রাজ্য সরকার, তৃণমূল সরকার যে রয়েছে ক্ষমতায়, উভয়ের মধ্যে একটা বিস্তর পার্থক্য, বিস্তর একটা বিভেদ তৈরি হবে? এটা তো বলার অপেক্ষা রাখে না। বুদ্ধদা সরকার পরিচালনা করার প্রশ্নে তার যে দৃঢ়তা, তার যে নীতিবোধ, তার যে আদর্শবোধ, তার যে শৃঙ্খলা, যা সরকার পরিচালনার ক্ষেত্রেও প্রতিনিয়ত ভূমিকা পালন করেছে। বর্তমান সরকার তো ধারও ধারে না, গণতন্ত্র মানে না, সংবিধান মানে না, নীতিবোধ নেই, আদর্শবোধ নেই, দুর্নীতি হচ্ছে এদের দৈনন্দিন জীবনের একটা ধারা। স্বাভাবিকভাবেই বুদ্ধদা সরকার পরিচালনার সাথে বর্তমান সরকার পরিচালনার কোনো তুলনা হয় না। বুদ্ধদা শিক্ষাকে প্রসারিত করার জন্যে যে পদক্ষেপগুলি নিয়েছিলেন, যে মাধ্যমিক শিক্ষকরা প্রাইভেট টিউশনি করবেন না, তারা স্কুলে বেশি সময় দেবেন, একই সঙ্গে তিনি গোটা শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার জন্য যে একটার পর একটা ধাপ নিয়েছিলেন, সেটা নিঃসন্দেহেই খুব দৃঢ় অনেকেই পারিবারিক বন্ধু বললে একটু বড় হবে, আমার অভিভাবককে হারালাম, আমার দাদাকে হারালাম, আমার পথপ্রদর্শককে হারালাম। মুর্শিদাবাদে প্রবীণ সিপিআইএম নেতা তুষার দে স্মৃতিচারণা করছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে। শুধু মুর্শিদাবাদই নয়, বুদ্ধবাবুর প্রাণে শোকস্তব্ধ অনন্ত রায় স্মৃতিচারণা করতে গিয়ে চোখে জল প্রাক্তন বনমন্ত্রীর। জানালেন বুদ্ধবাবুর সম্পর্কে বহু অজানা কথা। আজ কোচবিহার জেলার সদর দফতরে অর্ধনমিত দলীয় পতাকা। বুদ্ধদেব ভট্টাচার্য তিনি আমার অভিভাবক। যখন আমি সভাধিপতি হয়েছিলাম কুচবিহারে, তখন তো অনলাইনে মিটিং হতো না। প্রতি মাসে কলকাতায় রাজ্যের সমস্ত সভাধিপতিদের নিয়ে তিনি মিটিং করতেন এবং গোটা জেলার উন্নয়ন, আগামী দিনে কি পরিকল্পনা করা যায়, এইসব পরামর্শ দিতেন। এবং প্রত্যেকটা সভাধিপতির কথা তিনি ধৈর্য ধরে শুনতেন। মানে আমরা হতভম্ব হয়ে যেতাম যে এত ধৈর্যতা। আর সবসময় শুধু রাজ্যের উন্নয়ন কী করে করা যায়, শিল্প কী করে করা যায়, ছোট ছোট শিল্প করবার মধ্য দিয়ে এলাকার
আধা শিক্ষিত শিক্ষিত বেকার যুবক যুবতীদের কীভাবে কর্মসংস্থান বাড়ানো যায়, এই কথাগুলো তিনি বলতেন। এবার দক্ষিণ 24 পরগনার একেবারে প্রান্তিক জায়গায় যদি নজর রাখি, সুন্দরবনবাসীর কাছে বুদ্ধদেব ভট্টাচার্য আজও অমর। কলকাতা সুন্দরবনকে জুড়ে ছিল মাতলা সেতু। 2011 সালে বুদ্ধবাবুর হাত ধরে মাতলা সেতুর পথ চলা শুরু। সুন্দরবনবাসীর কাছে কলকাতার আরও কাছে এলো। সেচমন্ত্রী সুভাষ নস্কর ক্যানিংয়ের মাতলা নদীর ওপর সেতুর প্রস্তাব আনেন। সুন্দরবনবাসীর কষ্ট দূর করতে তখন এগিয়ে আসেন বুদ্ধবাবু। বুদ্ধবাবু আর বিধায়ক জীবনের বুদ্ধবাবুর মধ্যে অনেক তফাৎ লক্ষ্য করেছি। আগে বুদ্ধবাবুকে খুব কঠিন মনে হতো যেন উনি খুব, যখন পুলিশ মন্ত্রী ছিলেন তার এবং পরে যখন মুখ্যমন্ত্রী হলেন, এই দুটোর মধ্যে অনেক তফাৎ লক্ষ্য করেছিলাম। আমার খুব ভালোভাবে মনে আছে, বলে তো শেষ করা যাবে না। চরম বিপদে পড়ল সুন্দরবন আয়লায় 2009 সালে। আমি তখন সেচ মন্ত্রী, আমি কান্তি গাঙ্গুলি অহরহ সুন্দরবনের এলাকার মধ্যে পড়ে আছি, কিভাবে কি করা যায়। কান্তিবাবু প্রায় ঠেলে ঠেলে আমাকে পাঠাতেন, তুমি যাও বুদ্ধবাবুর সঙ্গে আলোচনা করো, অসীমবাবুর সঙ্গে আলোচনা করো। বুদ্ধবাবুর অনুরোধে আমি যোগাযোগ করলাম কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে, প্রণব মুখার্জির সঙ্গে। প্রণববাবুকে একটা খসড়া দিয়ে পাঠালাম, বাজেট পাঠালাম। সুন্দরবনের নদীমাতকে রক্ষা করতে হবে। 6,000 কোটি টাকার প্রস্তাবটা প্রণববাবুকে কাটছাট করে 5,032 কোটি টাকায় রাখলেন এবং বললেন যে 25% টাকা রাজ্যকে দিতে হবে। বুদ্ধবাবু স্বর্ণাপন্ন হলেন, চমকে উঠলেন, এত টাকা! ব্যক্তিগতভাবে একজন মানুষ যদি স্বচ্ছতার আদর্শ মানুষ না হয়, তাহলে মন্ত্রিত্বে গিয়ে তিনি তার প্রতিফলনটা ঘটাবেন কি করে? আমরা শুনছিলাম প্রাক্তন সেচ মন্ত্রী সুভাষ নস্কর যে কথা বলছিলেন। একদিকে ক্যানিংয়ে মাতলা নদীর ওপর সেতুর প্রস্তাব আনেন সেচ মন্ত্রী এবং সুন্দরবনবাসীর কষ্ট দূর করতে তখন এগিয়ে আসেন বুদ্ধবাবু। সেই কথা যেরকম বললেন সেরকমভাবেই আয়লার সময় কিভাবে পরিস্থিতি সামাল দিয়েছিলেন এবং কিভাবে ঝাঁপিয়ে পড়ে সামাল দিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য নিজে, তার বিভিন্ন মন্ত্রকের মধ্যে নির্দেশ দিয়ে যাতে সেখানকার মানুষের কোনো অসুবিধা না হয়, দুর্গত মানুষ যাতে বেরিয়ে আসতে পারেন সেই দুর্গতি থেকে, তার চেষ্টা করেছিলেন। সেই স্মৃতিচারণাই করলেন তিনি। ফুরাই শুধু চোখে, অন্ধকারের পেরিয়ে দুয়ার যায় ছুটে আলোকে, পুরাতনের হৃদয় টুটে আপনি নূতন উড়বে ফুটে, জীবনে ফুল ফোটা হলে মরণে ফল ফলবে।